কি ব্যাপার মা, আমাদের পাশের বাড়িতে কারা থাকতে আসছে? কত সব বিদেশি বিদেশি জিনিসপত্র আসছে, বাড়িঘর রং করা হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমাদের পাশের বাড়ির কমলা ছিল না, ওরা তো বাড়িটা কোন বিদেশি পরিবারকে বিক্রি করে দিয়েছে, তাই কালকে থেকে বিদেশি পরিবার এসে আমাদের পাশের বাড়িতে থাকবে। কি জানি বাবা কেমন হবে, শুনেছি নাকি ওরা ইংল্যান্ড থেকে এখানে আসবে। জ্বালাতনের শেষ নেই, এই বিদেশি লোকেদের তো একদমই পছন্দ হয় না, ওরা নাকি খুব নোংরা হয় আর 3 মাসে একবার স্নান করে। ইস মাগো, শেষ পর্যন্ত একটা বিদেশি পরিবার আমাদের প্রতিবেশী হবে। এমনই ভাবনা চিন্তা করে ইন্দ্রাণী এবং তার মা খুবই চিন্তায় পড়ে। পরের দিন থেকে তাদের বাড়ির পাশে সুজি, তার স্বামী ডেভিড এবং সুজির ননদ জেনি এসে থাকা শুরু করে, যার ফলে সারা পাড়া এরকম বিদেশি পরিবারকে দেখবে বলে ভিড় করতে শুরু করে দেয়। কারণ সেই পরিবারের প্রত্যেকের গায়ের রং দুধের মতো সাদা, চুলগুলো গোল্ডেন ধরনের, গালগুলো পুরো আপেলের মতো। সেই পাড়ায় আগে কখনো এরকম বিদেশি পরিবার আসেনি। পরের দিন সুজি এবং জেনি যখন বারান্দায় বসে চা খায়, তখন ইন্দ্রাণী বারান্দায় জামা কাপড় মেলতে আসে। হ্যালো, সো ইউ গাইজ আর আওয়ার নেইবার, ভেরি গুড, উই আর ভেরি হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, আমিও হ্যাপি, কিন্তু এই বাবা, না না, সেম সেম, তোমরা এরকম ছোট ছোট জামা কাপড় পরেছো, ওয়াই? এটা কিন্তু বিদেশ নয়, কি অসভ্য মেয়ে মানুষ রে বাবা। এই পাড়ায় থাকতে গেলে কিন্তু কিছু নিয়ম মানতে হবে, এরকম ছোট ছোট পোশাক কিন্তু নট অ্যালাউ, আমাদের পাড়ার মহিলারা কিন্তু ব্যাড হয়ে যাবে। ইন্দ্রাণী এরকম করে কথা বললে সুজি এবং জেনি সবকিছুই বুঝতে পারে, কারণ তারা এদেশে এসে থাকবে বলে আগে ভাগে অল্প অল্প বাংলা ভাষা শিখে নেয়। তুমি তো দেখছি খুব পুরানো যুগের, এখনকার দিনে সবাই কিন্তু দিস টাইপ অফ শার্ট, ওয়েস্টার্ন ড্রেস পরতেই পারি, সো ডোন্ট জাজ আস, ওকে? কারণ ইউ আর লুকিং গাইয়া ধরনের। সুজির মুখে এরকম কথা শুনে ইন্দ্রাণী ভীষণই রেগে যায়। এভাবেই প্রথম দিন থেকেই ইন্দ্রাণী সেই বিদেশি প্রতিবেশীকে মোটেই পছন্দ হয় না, কারণ তারা সারা পাড়ার মধ্যে সব থেকে ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। ইংরেজি ভাষায় তারা সবসময় ফটর ফটর করে। অন্যদিকে পাড়ার সব ছেলেরা সেই বিদেশি মেয়েদের দেখবে বলে সারাদিন বাড়ির সামনে অপেক্ষা করে, তাই সবাই একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। একদিন ইন্দ্রাণী যখন সেই ব্যাপারে তার শাশুড়ি মাকে বলে, তখন তোমার এসব কথা বলার কি দরকার আছে? ওরা বিদেশ থেকে এসেছে, তাই ওরা যা পারবে করুক, এখন আমাদের পাশাপাশি থাকতে হবে, তাই বিদেশিদের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কেটে যায়। একদিন ইন্দ্রাণী তার স্বামী রাহুলের জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টি রাখে। ইন্দ্রাণী পাড়ার সবাইকে নিমন্ত্রণ করলেও সেই বিদেশি পরিবারকে কিছুতেই নিমন্ত্রণ করে না। কিন্তু রাহুল যখন কেক কাটতে যায়, তখনই হঠাৎ করে সুজি এবং জেনি সেখানে চলে আসে। হ্যাপি বার্থডে রাহুল, ইউর হাউস ইজ সো বিউটিফুল। আমরা তো ভীষণ খুশি হয়েছি যে তুমি আমাদের তোমার জন্মদিনে ইনভাইট করেছো, না হলে তোমার বউ আমাদের কিন্তু কিছুই বলেনি। তোমার জন্য স্পেশালি ইংল্যান্ড থেকে আমরা কিন্তু একটা শার্ট অর্ডার করেছি, তার সাথে বিদেশি চকলেটও আছে। দিস ইজ ইউর বার্থডে গিফট। ও থ্যাংক ইউ সো মাচ জেনি আর সুজি বৌদি, তোমাদের গিফটগুলো খুব ভালো হয়েছে, ভেরি নাইস। প্লিজ বি কমফোর্টেবল ইন মাই হাউস, আফটার অল ইউ আর মাই প্রতিবেশী। এভাবে রাহুল তার বিদেশি প্রতিবেশীর সঙ্গে দাঁত কেলিয়ে গল্প করতে শুরু করে দেয়, যা দেখে ইন্দ্রাণীর ভীষণই রাগ হয়। তুমি আবার এদেরকে নিমন্ত্রণ করতে গেছো কি জন্য? ইস বাবারি বাবা, কি অসভ্য! সবাই এখানে ভদ্রলোকের মতো সেজে গুজে এসেছে, আর এদেরকে দেখো কেমন ছোট ছোট স্কার্ট পরে তোমার জন্মদিনে খেতে চলে এসেছে। আমার কিন্তু মোটেই এদেরকে পছন্দ নয়। আর তোমার চুলকানি আমি কিন্তু ভালো করেই বুঝতে পারছি, তুমি যে এদেরকে নিমন্ত্রণ করবে সেটা আমাকে আগে বলনি কেন? আরে তুমি গোটা পাড়া 14 লোককে নিমন্ত্রণ করেছো, কিন্তু আমাদের বিদেশি প্রতিবেশীকে নিমন্ত্রণ করোনি, সেটা কি ভালো লাগে নাকি? আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন ওনাদের সাথে আমার দেখা হয়েছিল, তাই আমি ওনাদেরকে নিমন্ত্রণ দিয়েছিলাম। আর তুমি শুধু শুধু ফালতু বকো না তো, আমার বউ থাকতে আমার আবার চুলকানি হবে কেন? এই কথা বলে রাহুল ইন্দ্রাণীকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রাহুল কেক কেটে তার জন্মদিন পালন করে। অন্যদিকে সুজি এবং জেনি জন্মদিনে ভালো ভালো খাবার খেয়ে খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে দিনের পর দিন রাহুলের সঙ্গে বিদেশি প্রতিবেশীদের বন্ধুত্ব যেন জমে ওঠে। একদিন সকালবেলা, কি ব্যাপার, ভোর 5টা বাজে, তুমি কোথায় যাচ্ছ?
আর একটু মর্নিং ওয়াক করতে যাচ্ছি। আমি মর্নিং ওয়াক না করলে শরীর খুব খারাপ হয়ে যায়। আসলে আমার ধীরে ধীরে ভুঁড়ি বেরিয়ে আসছে তো, তাই আর কি। তাই আমাকে নিজের শরীরের দিকটা একটু খেয়াল রাখতে হচ্ছে। এই বলে রাহুল মর্নিং ওয়াক করতে চলে যায়, কিন্তু ইন্দ্রাণীর কিছুতেই ঘুম আসতে চায় না। সেও তার শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে রাহুলের পেছন পেছন মর্নিং ওয়াক করতে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রাণী এবং তার শাশুড়ি মা পার্কে গিয়ে দেখে রাহুল জেনি, সুজি এবং ডেভিডের সঙ্গে এক্সারসাইজ করছে এবং তাদের সঙ্গে হাসি ঠাট্টাও করছে, যা দেখে ইন্দ্রাণী মোটেই সহ্য করতে পারি না। দেখেছেন মা, আপনার ছেলের কি অবস্থা? এই বিদেশির পেছন পেছন মর্নিং ওয়াক করতে চলে এসেছে। অসহ্যকর একেবারে, আমি তো সহ্য করতেই পারছি না। Actually, I don't like morning. Because of two ladies আমাকে মর্নিং ওয়াক করতে আসতে হয়। But I am very happy যে তুমি এখন আমাদের সাথে মর্নিং ওয়াক করতে আসছো। Oh no problem. You can sleep at morning. আমি জেনিয়া সুজি বৌদিকে নিয়ে রোজ মর্নিং ওয়াক করতে চলে আসবো। After all, you are my neighbor. তাই আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই নাকি? So don't worry, David. রাহুলের মুখে এরকম কথা শুনে ইন্দ্রাণী আরো বেশি রেগে যায়, কিন্তু তখনকার মতো ইন্দ্রাণী তার শাশুড়ি মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর রাহুল যখন বাড়িতে ফিরে আসে তখন এই যে কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাকে নিয়ে সুপার মার্কেটে যাবি, কারণ কালকে সুপার মার্কেটে একটা বড় সেল চলবে আর ভোরবেলা সুপার মার্কেট খুলে যাবি। আমি কিন্তু সেলে জিনিসপত্রগুলো কিনে বাড়িতে নিয়ে আসবো। না, আমি ভোরবেলা সুপার মার্কেটে যেতে পারবো না। তুমি এক গাদা জিনিসপত্র কিনবে, আমি কি সেগুলো গাধার মতো বইতে যাবো নাকি? আর তাছাড়া কালকে তো আমাকে মর্নিং ওয়াক করতে যেতে হবে, কারণ মর্নিং ওয়াক করলে শরীর ভালো থাকছে। কেন রে হারামজাদা, তুই আমার সঙ্গে শপিং মলে শপিং করতে যেতে পারবি না, ব্যাগ বইতে পারবি না, কিন্তু ভোরবেলা বিদেশি মেয়েদের পেছনে ছুকছুকানি করে মর্নিং ওয়াক করতে যেতে পারবি? আমি আজকে পার্কে গিয়ে তোর নষ্টামি দেখে এসেছি। কালকে যদি ভোরবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছিস তাহলে পায়ে ডন্ডা মেরে কিন্তু পা ভেঙে দেব, তোকেও মারবো আর তোর ওই দুটো বিদেশি গার্লফ্রেন্ডকেও মারবো। এমন কথা শুনে রাহুল খুবই ভয় পেয়ে যায়, তাই সে একেবারে চুপ করে থাকে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকটা দিন কাটে। একদিন যখন ইন্দ্রাণী তার পরিবারের সঙ্গে লাঞ্চ করতে বসে, তখনই সুজি এবং জেনি সেখানে চলে আসে। রাহুল, আমি তোমাদের জন্য নুডলস কুক করেছি, আর কালকে তুমি আমাদের যে টিফিনে করে মাটন কষা দিয়েছিলে সেই টিফিনে করেই কিন্তু তোমার জন্য নুডলসটা নিয়ে এসেছি। প্লিজ একবার তোমরা খেয়ে বলো আমরা কেমন দেশি রান্না করতে পারি। সুজি এবং জেনিকে দেখা মাত্রই রাহুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আর তাদের হাত থেকে গরম গরম নুডলস নিয়ে নেয়। এই মরেছে, আজকে আমার রক্ষা নেই। কালকে কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে মিথ্যা কথা বলে ওদেরকে মাটন কষা দিয়ে এলাম, আর আজকে আমার সত্যি কথা ধরা পড়ে গেল। এবার ইন্দ্রাণী আমাকে কি বলবে কি জানি। শুধুমাত্র এদের সামনে ঝাঁটা দিয়ে না পেটালেই হবে। হে উপরওয়ালা, রক্ষা করো। বাবা, তোমরা আবার আমাদের জন্য কষ্ট করে নুডলস রান্না করেছো? সত্যি তোমরা খুব ভালো। ঠিক আছে, তোমরা যাও, আমরা তোমাদেরকে খেয়ে জানাবো তোমরা কেমন কুক করতে পারো। আজকে আমরাও কিন্তু কচুর শাক বানিয়েছি। যাও, এটা নিয়ে গিয়ে বাড়িতে বসে খেয়ে নাও। ইন্দ্রাণী এই কথা বললে সুজি এবং জেনি কচুর শাক নিয়ে বাড়িতে চলে যায়। কালকে তুমি আমাকে বললে যে অফিসে নাকি তোমার বন্ধুর জন্মদিন আছে আর সে নাকি আমার হাতের মাটন কষা খেতে চেয়েছে, তাই তুমি অতটা বেশি করে মাটন কষা নিয়ে গেলে। তাহলে সেই মাটন কষার টিফিনটা তোমার বন্ধুর কাছে না গিয়ে প্রতিবেশীর বাড়িতে গেল কি করে? উফ ইন্দ্রাণী, তুমি কিন্তু আমাকে খুব সন্দেহ করছো। কালকে আমি যখন অফিস যাচ্ছিলাম তখন ওদের সাথে আমার দেখা হয়েছিল, আর ডেভিড আমাকে বললো যে আমার টিফিন বক্স থেকে নাকি খুব ভালো গন্ধ বেরোচ্ছে, তাই আমি মাটন কষাটা ওদেরকে দিয়ে দিয়েছি। তাই বেকার বেকার আমাকে কোনো সন্দেহ করবে না প্লিজ। তোমাকে সন্দেহ করার কি আছে, কারণ তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। তুমি এবার নুডলসটা গিলে নাও। তোমার জন্য জেনি আর সুজি কত কষ্ট করে রান্না করেছে, সেই কারণেই তো আজকে আমি ওদের কচুর শাক দিয়েছি। আসলে ইন্দ্রাণী ইচ্ছা করে সুজি এবং জেনিকে কচুর শাক খেতে দেয়, কারণ কচুর একটা স্পেশালিটি আছে যে একবার কচু খায় তার এমন গলা চুলকায় যে সে কচুর নাম দ্বিতীয়বার করতে চায় না। আর সুজি এবং জেনি ছিল বিদেশি, তাই কচু কি জিনিস তারা মোটেও জানে না। বাড়িতে যাওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে তারা কচুর শাক মেখে খেতে শুরু করে। ও মাই গড, হোয়াট ইজ দিস? আমার গলা চুলকাচ্ছে কেন? ও মাই গড, আমার ভীষণ গলা চুলকাচ্ছে। এই খাবারটা কি? ও মাই গড, আমি তো থাকতেই পারছি না। এক্স্যাক্টলি, দিস ফুড ইজ সো ব্যাড। আমারও খুব গলা চুলকাচ্ছে। ওরে বাবারে, এটা তো পুরো চুলকানি খাবার। রাহুলের বউ ইজ ভেরি ব্যাড। সে আমাদের এরকম চুলকানি খাবার কেন ছিল? ও মা, আমার তো ভীষণ গলা চুলকাচ্ছে।
তাদের পাল্লায় পড়ে ডেভিডেরও গলা ভীষণ পরিমাণে চুলকায়। এভাবেই তিনজন বিদেশি মিলে বাড়ির মধ্যে নাচানাচি শুরু করে দেয়, কারণ তাদের গলা কিছুতেই ঠিক হয় না। এমন সময় তারা ইন্দ্রাণীর বাড়িতে সাহায্য চাইতে চলে যায়। ইন্দ্রাণী, প্লিজ আমাদেরকে মেডিসিন দাও, কারণ আমাদের গলা ভীষণ চুলকাচ্ছে, আমরা থাকতে পারছি না। তুমি আমাদের এরকম খাবার কেন খাওয়ালে? রাহুল, আমরা কিন্তু তোমার কাছ থেকে এরকম কিছু এক্সপেক্ট করিনি। উই থট দ্যাট ইউ গাইজ আর ভেরি গুড। ও মাই গড, আমাদের ভীষণ শরীর খারাপ করছে। আমাদের যদি কিছু হয়ে যায় এর জন্য কিন্তু তোমরা রেসপন্সিবল থাকবে। ইন্দ্রাণী, তুমি এরকম কেন করলে বলো তো? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি কখনো আর সুজি জেনির সাথে বন্ধুত্ব করতে যাব না। আমি ওদেরকে নিজের বোনের মতো দেখবো। তুমি প্লিজ এবার ওদেরকে ঠিক করে দাও, তা না হলে ওদের কিন্তু কিছু হয়ে গেলে আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাব। ওরা বিদেশ থেকে এসেছে। সে যেখান থেকেই আসুক না কেন, যদি আমার বরের দিকে অন্য নজরে তাকাই কিংবা আমার বর যদি তাদের দিকে অন্য নজরে তাকাই, তাহলে এরকমই হবে। তাই তুমি যেই কথাগুলো বললে সেটা যেন মনে থাকে। পরে যদি তুমি তোমার কথা থেকে সরে যাও তাহলে কিন্তু আমি ঝাঁটার বাড়ি মারবো। ইন্দ্রাণী এই কথা বলে রাহুলকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে ইন্দ্রাণী রান্নাঘর থেকে লেবু জল নিয়ে আসে। সে জেনি এবং সুজিকে লেবু জল খাইয়ে দেয়। লেবু জল খাওয়ার পর তারা অনেকটাই সুস্থতা বোধ করে। সেদিনের পর থেকে ইন্দ্রাণীর বিদেশি প্রতিবেশী তাদের সঙ্গে কিছুতেই ভাব পাতাতে আসে না। আর ইন্দ্রাণীর বর রাহুলও বিদেশিদের সঙ্গে বাড়তি কথা বলতে চায় না। যাক বাবা, বাঁচা গেল। যতই বিদেশি আসুক না কেন, দেশি কচুর কাছে টিকতে পারবে না। আমি এবার আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবো। মাধুরী সারাদিন পায়ের উপর পা তুলে আরাম করত। সে টিভি দেখতো, ফোন ঘাঁটতো, আর ঘরের সমস্ত কাজকর্ম প্রিয়াঙ্কাকে করতে হতো। সকাল থেকে বিকাল পর্যন্ত একইভাবে খেটে খেটে প্রিয়াঙ্কার খুবই শরীর খারাপ করত। তার বাপের বাড়ি গরিব হতে পারে, কিন্তু তার এত কাজকর্ম করার অভ্যাস কখনোই ছিল না। একদিন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সে সবেমাত্র নিজের ঘরে গিয়ে শুয়েছিল। এমন সময় সেখানে মাধুরী আসে। এই প্রিয়াঙ্কা, এই ওঠ। কি রে, এই অবেলায় ঘুমাচ্ছিস কেন? ওঠ বলছি। কি হলোটা কি মাধুরী, কেন ডাকছিস? সব কাজ তো করে এসেছি, সবেমাত্র শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না আমার। আহারে, আমার নেকু পুষু, তোমার কখনোই কিছু ভালো লাগে না। এখনো দুপুরের বাসনগুলো মাজা হয়নি, আর আজকে কাজের লোক আসবে না। তুই যা গিয়ে তাড়াতাড়ি বাসনগুলো মেজে দে। তুইও তো করতে পারিস মাধুরী, আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না, আমি পারবো না রে। পারবি না মানে? ওঠ এখনই। আমি তোর মতো ফ্রিতে চালাকি করে এই বাড়িতে আসিনি। আমার বাবা মা আমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিয়েছে, আর তুই বলছিস আমি কাজ করব? আর তুই ঘুমাবি? চুপচাপ উঠে বাসনগুলো মেজে দে। আমি 15 মিনিট পরে আবার এসে দেখব তুই মাজতে গেছিস কিনা। এই বলে মাধুরী সেখান থেকে চলে যায়, আর প্রিয়াঙ্কা অঝরে কাঁদতে থাকে। তখনই সেখানে সুজয় আসে। সুজয় তাকে সব জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কা তাকে সব বলে দেয়, যে কিভাবে মাধুরী তাকে প্রত্যেকদিন একইভাবে অপমান করে। সবকিছু শুনে সুজয় বলে, তুমি সব সহ্য কেন করো? এটা যতটা ওর বাড়ি ততটাই তো তোমারও বাড়ি। ও আরাম করবে আর তুমি একা একা কাজ করবে, কিন্তু ও কেন তোমার সাথে এরকম করে? আমি জানি না সুজয়, আমি কিছু বুঝতে পারি না জানো। কয়েকদিন আগে পর্যন্ত আমরা শুধু দুই বন্ধু নই, আমরা দুই বোনের মতো ছিলাম। মাধুরী আমাকে কত ভালোবাসতো, আর এখন শুধু খারাপ ব্যবহার করে আর অপমান করে। এই বলে প্রিয়াঙ্কা তাদের কিছু পুরানো স্মৃতি সুজয়কে বলতে থাকে। মাধুরী আর প্রিয়াঙ্কা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল। মাধুরীর বাবা গ্রামে ধনী ব্যবসায়ী ছিল, আর প্রিয়াঙ্কার বাবা মাধুরীর বাবার জমিতে কাজ করা একজন সামান্য চাষি ছিল মাত্র। কিন্তু তার জন্য তাদের বন্ধুত্বে কখনো কোনো ভাঙন ধরেনি, কারণ মাধুরী আর প্রিয়াঙ্কা দুজনেই দুজনকে নিজেদের বোনের মতো ভালোবাসে। এখন তারা ক্লাস 9-এ পড়ে। তারা রোজ একসঙ্গে স্কুলে যায় এবং একসঙ্গেই বাড়ি ফেরে। তাদের এই সম্পর্কটা মাধুরীর মায়ের পছন্দ ছিল না। একদিন স্কুলে যাওয়ার সময়, কিরে মাধুরী, কই গেলি? হলো তোর? কত দেরি করে স্কুলে যাবি? নিশ্চয়ই হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছিস, তাই জন্য স্কুলে যাওয়ার আগে বই নিয়ে বসেছিস, তাই তো? তুই বাইরে আয়, আমি তোর হোমওয়ার্ক করে দেব। তুই আগে তাড়াতাড়ি স্কুলে চল। তোকে কতবার বলেছি মাধুরী, এই মেয়েটার সঙ্গে তুই মিশবি না। ওদের স্ট্যান্ডার্ড আর আমাদের স্ট্যান্ডার্ড অনেক আলাদা।
সব সময় নিজের স্ট্যান্ডার্ডের লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। তোরও যেমন পছন্দ, গোটা স্কুলে এত মেয়ে থাকতে ওকেই বন্ধু বানাতে হলো। ও আমার বন্ধু নয় মা, ও আমার বোন। ও আমাকে সব বিষয়ে সাহায্য করে। আমি কোনো রকম সমস্যার সম্মুখীন হওয়ার আগেই ও সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যেমন এক্ষুনি বলল যে আমার হোমওয়ার্ক ও করে দেবে, ও সত্যিই করে দেবে। আর আমি যাতে পরের বার একা একা করতে পারি তাই আমাকে শিখিয়েও দেবে। প্রিয়াঙ্কা বাইরে থেকে মনীষা দেবীর কথা শুনে কষ্ট পেলেও মাধুরীর কথা শুনে সে খুবই খুশি হয়। মাধুরী তাকে নিজের বোন বলেছে বলে তার আরো আনন্দ হয়। মাধুরী বাড়ি থেকে বেরিয়ে এলে তারা একসঙ্গে স্কুলে চলে যায়। তোকে ছাড়া আমি যে কি করব আমি জানি না রে। আজকে যদি আমার হোমওয়ার্কটা তুই না করে দিতিস তাহলে সবার সামনে ম্যাডাম অনেক অপমান করতো আমাকে। ভাগ্যিস আমার একটা এত স্মার্ট ট্যালেন্টেড বন্ধু ছিল। কিন্তু এবার তোকে পুরোটা শিখে নিতে হবে যাতে পরের বার তুই একাই করতে পারিস। আর সব সময় যে আমি থাকবো তার কি কোনো গ্যারান্টি আছে বল? থাকবি না মানে? কেন থাকবি না শুনি? আমি তো বিয়ে করলেও আমার সঙ্গে তোকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আমি যেখানে থাকবো আমার সঙ্গে তুইও থাকবি। এভাবেই হাসি ঠাট্টা সব মিলিয়ে তাদের দিন কাটতে থাকে। তারা দুই বন্ধু একই সঙ্গে একই কলেজে ভর্তি হয় এবং তাদের বন্ধুত্ব একই রকম আছে, বরং আগের থেকে অনেক বেশি গভীর হয়ে গেছে। তাদের কলেজের পরীক্ষার দিন এগিয়ে আসে। হঠাৎ একদিন মাধুরী দেখে প্রিয়াঙ্কা ঘরে বসে কাঁদছে। কি রে প্রিয়াঙ্কা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। কি হলো? কেঁদেই যাবি? আমাকে বলবি না তো? আমাকে কলেজ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। আমি বোধহয় এই বছর আর পরীক্ষা দিতে পারবো না। কেন? অ্যাডমিট কার্ড কেন দেয়নি? সবাই তো পেয়ে গেছে। আর 3 দিন পর থেকে পরীক্ষা শুরু, আর তোকে অ্যাডমিট কার্ড দেয়নি মানে? দেয়নি কারণ আমার 3 মাসের ফিস এখনো দেওয়া হয়নি। বাবা আর পেরে উঠছে না, মনে হয় পড়াশোনা ছেড়ে দিতে হবে। এইটুকু কারণে পড়াশোনা ছেড়ে দিবি? তুই পড়াশোনা ছেড়ে দিলে আমাকে কে পড়াবে শুনি? তুই চিন্তা করিস না, আমি তোর পুরো ফিসটাই দিয়ে দেব। তুই কালকে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসবি। কিন্তু তাতে তো অনেকগুলো টাকা লাগবে। তুই সব টাকা দিবি? অসুবিধা হবে না তো তোর? তুই একটু কম চিন্তা কর না আর মন দিয়ে পড়াশোনা কর। আমি আসছি, দাঁড়া, তোর কাছ থেকে একটা জিনিস শেখার আছে। ঠিক এমনই গভীর ছিল তাদের দুজনের বন্ধুত্বের সম্পর্ক। দেখতে দেখতে তাদের কলেজ শেষ হয়ে যায় আর তাদের বিয়ের বয়স হয়ে যায়। মাধুরীর মা মনীষা দেবী শহরের সব থেকে ভালো ভালো ধনী ছেলেদের সম্বন্ধ দেখতে থাকে। এমনই একদিন বিজয় তার মা মায়া দেবী এবং তার ভাই সুজয়কে নিয়ে মাধুরীদের বাড়িতে আসে। সেদিন মাধুরী প্রিয়াঙ্কাকেও তাদের বাড়িতে ডেকেছিল। পাত্রপক্ষ সেখানে আসার পর প্রিয়াঙ্কাকে দেখে একেবারেই সুজয়ের পছন্দ হয়ে যায়। সে সেদিনই তার মাকে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা বলে। সুজয় জেদের সঙ্গে না পেরে একসঙ্গে 2 ভাইয়ের এবং 2 বন্ধুর বিয়ে দিয়ে দেয় মায়াদেবী। তাদের 4 জনের খুবই ধুমধাম করে একই সঙ্গে বিয়ে হয়েছিল। তারা 2 বন্ধু একই বাড়িতে বউ হয়ে এসে খুবই খুশি হয়। কিন্তু প্রিয়াঙ্কাকে ছোট ছেলের বউ হিসেবে পেয়ে মায়াদেবী একদমই খুশি ছিল না। আমারও যেমন কপাল, ভেবেছিলাম 2 ছেলেকেই কোটিপতি বাবার মেয়েদের সঙ্গে বিয়ে দেব, আর সেখানে আমার ছোট ছেলেটা একটা চাষির মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠলো। না আনলো একটা কানাকড়ি আর না আনলো একটা গহনা। অন্যদিকে 2 বন্ধুর এত গলায় গলায় ভাব দেখে তার আরো বেশি রাগ হয়। সে দিনরাত ভাবতে থাকে কিভাবে মাধুরী আর প্রিয়াঙ্কাকে আলাদা করা যায়। ঠিক তখনই তার মাথায় বুদ্ধি আসে। পরের দিন মাধুরী প্রিয়াঙ্কাকে একটু চিনি ছাড়া চা করে দিতে বলে। প্রিয়াঙ্কা চাটা গ্যাসের উপর বসিয়ে কাপ আনতে চলে যায়। তখনই মায়াদেবী সেখানে এসে চায়ে বেশি করে চিনি মিশিয়ে সেখান থেকে চলে যায়। পরে প্রিয়াঙ্কা সেই চা নিয়ে মাধুরীকে দিলেই সে চায়ে একবার মুখ দিয়েই পুরো চাটা উগড়ে ফেলে দেয়। এই, এটা কি করেছিস প্রিয়াঙ্কা? তুই জানিস না আমার ডায়াবেটিস আছে? আমি কখনো চিনি দেওয়া কিচ্ছু খাই না। কোনোদিনও খেয়েছি? তুই কি আমাকে মারতে চাইছিস? না মাধুরী, এইভাবে বলিস না। আমি তো চিনি দিইনি। আমি জানি না কিভাবে হলো এত মিষ্টি। তার মানে তুই বলতে চাইছিস আমি মিথ্যা কথা বলছি, তাই তো? বেশ, তাই আমিই মিথ্যা কথা বলছি। যা এবার আমার চোখের সামনে থেকে। মায়াদেবী এসব দেখে মনে মনে খুবই আনন্দ পায়। সে ভাবে তার আইডিয়াটা ভালোই কাজ করেছে। এভাবেই ধীরে ধীরে মাধুরী আর প্রিয়াঙ্কার সম্পর্কে ভাঙন ধরতে থাকে। একদিন, মাধুরী তুমি তৈরি তো? চলো এবার বেরোতে হবে, অনেক দেরি হয়ে যাবে এখনই না বেরোলে।
আপনারা কোথায় যাচ্ছেন মা? আমিও তৈরি হয়ে নেব। আমারও আজকে আর তেমন কোনো কাজ নেই, আমার বেশিক্ষণ লাগবে না। কাজ নেই বললেই হবে, অনেক কাজ আছে। ঘরগুলো আরেকবার করে মুছে নাও, ভালো করে ঝেড়ে মুছবে। আর আমাদের যদি তোমাকে নেওয়ার হতো তাহলে তো আগেই তোমাকে বলতাম। যেখানে আছিস সেখানেই থাক, বামন হয়ে চাঁদে হাত দেওয়ার কথা ভাবিস না, বুঝলি? সবাইকে সবকিছু মানায় না। দামি শপিং মলে শপিং করার মুরদ আছে তোর? আর সুজয়ের টাকা নিয়ে শপিং এ গেলে তো সেই এই বাড়ির টাকাই ধ্বংস করবি। তার থেকে বাবা তুই বাড়িতেই থাক, কাজ কর। বুঝলে বড় বৌমা, এই ভিখারিগুলো বড় লোকেদের ছেলেদের ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে, তাদের পয়সায় ফুর্তি করে নিজেদের বিশাল কিছু ভাবে। তুমি একদম ঠিক বলেছো, পায়ের জুতা পায়েই ভালো লাগে, মাথায় নয়। আপনি ঠিক বলেছেন মা। আমার মাও আমাকে এই একই কথাই বলতো যে সব সময় নিজের স্ট্যান্ডার্ড দেখে বন্ধু বানাতে হয়। আমি তখন বুঝিনি, তবে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই বলে তারা সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা কিছুই বুঝতে পারে না তার বোনের মতো প্রিয় বান্ধবী কেন তার সঙ্গে এমন করছে। সে সারাদিন গোটা বাড়িতে একা একা দিন কাটায়। প্রিয়াঙ্কা নালিশ করা পছন্দ করে না, তাই সুজয়কেও সে কিছু বলে না। কিন্তু তবুও সুজয় বুঝতে পারত প্রিয়াঙ্কার কিছু হয়েছে, কিন্তু তাকে জিজ্ঞাসা করলে প্রিয়াঙ্কা কিছু বলতো না। একদিন খাওয়ার সময়, এই প্রিয়াঙ্কা, তুমি কি বসছো এখন? তুমি বসলে আমাদেরকে কে খাবার বেড়ে দেবে? সবার খাওয়া হয়ে যাক, তারপর তুমি খাবে। এতদিন যা করেছো, এবার থেকে এই নিয়মই মেনে চলবে। প্রিয়াঙ্কার খুবই খিদে পায়, তবুও সে চুপচাপ দাঁড়িয়ে থেকে সবাইকে গুছিয়ে খেতে দেয়। সবার খাওয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা খেতে বসবে, এমন সময় তাকে মাধুরী বলে, খেতে বসিসনি যখন ভালোই হলো, আর এখন খেতেও হবে না। আমি এখন অনেক বেশি খেয়ে নিয়েছি, আর চলতে পারছি না। বিজয় কালকে অফিসের কাজে বেরোবে, তুই একটু ওর ব্যাগটা গুছিয়ে দে। আর দেখ, আমার আলমারিতে একটা ফাইল আছে, ওটাও দিতে হবে। ওটা খুব দরকারি, ওটা আগে ব্যাগে ঢোকাবি, ভুল করিস না কিন্তু। এই বলে মাধুরী ঘুমিয়ে পড়ে। প্রিয়াঙ্কা পেটে খিদে নিয়েও চুপচাপ সব কাজ করে। মায়াদেবী আড়াল থেকে ফাইলের কথাটা শুনতে পেয়েছিল। প্রিয়াঙ্কা ঘর গুছিয়ে বেরিয়ে গেলে মাধুরীর ঘুমানোর সুযোগ নিয়ে মায়াদেবী ঘরে এসে ফাইলটা নিয়ে সেটাকে পুড়িয়ে ফেলে। পরের দিন, আমার ফাইলটা কোথায় মাধুরী? আমি কোথাও খুঁজে পাচ্ছি না তো। আমার ব্যাগেও তো নেই। ওটা না থাকলে আমি এই বিজনেসটা ডিল করতে পারবো না। কয়েক কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। আমি কি করবো এবার? কোথায় রেখেছো বলো তো? ওটা তাড়াতাড়ি খোঁজো। কি রে প্রিয়াঙ্কা, কোথায় রেখেছিস ফাইলটা? তোকে কালকে বলেছিলাম ওটা দরকারি, তাই তুই ওটা সরিয়ে দিয়ে আমার থেকে বদলা নিলি। প্লিজ বলে দে, ওটা নিয়ে তুই কি করেছিস? আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তুই মাকে জিজ্ঞাসা কর ওই ফাইলটা কোথায়। আমি চলে যাওয়ার পর উনিই তো তোর ঘরে এসেছিলেন, আমি দেখেছি। আমি? এই মেয়ে, তুমি কি যাতা বলছো? আমি কেন নেব ফাইলটা? যা খুশি একটা বলে দিলেই হলো। মা প্লিজ মজা করো না। ওটা না পেলে আমার সব চলে যাবে, আমি ভিখারি হয়ে যাবো। মা তুমি বুঝতে পারছো না কেন? আমাদের সবাইকে পথে বসতে হবে। মায়াদেবী ভীষণ ভয় পেয়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, আমি ওটা পুড়িয়ে ফেলেছি। আমি বুঝতে পারিনি ওটা এতটা দরকারি হবে। আমি শুধু এই ভিখারি মেয়েটাকে ফাঁসানোর জন্য এমন কাজ করেছি। তোরা আমাকে ক্ষমা করে দে। কি বললে? হোয়াট? পুড়িয়ে ফেলেছো? উপরবেলা আমাদের বাঁচাতে পারবে না। মা তুমি কি করলে এটা? এত ভালো মেয়েটাকে ফাঁদে ফেলতে গিয়ে তুমি আমাদের সবাইকে ফাঁদে ফেলে দিলে। এই বলে বিজয় এবং মাধুরী দুজনেই কাঁদতে থাকে। তোমাদের ফাইলের কিছু হয়নি, ওটা আমার কাছেই আছে। আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার মায়ের উপর অনেকদিন থেকেই সন্দেহ ছিল। যেদিন থেকেই বাড়িতে এসেছি সেদিন থেকে আমার বোনের মতো বান্ধবী আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে লেগেছে। তাই আসল দোষীকে হাতে নাতে ধরবো বলে আমি তোমার ব্যাগে একটা নকল ফাইল রেখে দিয়েছিলাম। মা ওটাই নিয়ে পুড়িয়ে ফেলেছে। এই নাও আসল ফাইলটা। তোকে অনেক অনেক ধন্যবাদ রে প্রিয়াঙ্কা, আজকে তোর জন্য আমরা বেঁচে গেলাম। আর তুই ঠিকই বলেছিস, এই মহিলাই আমাকে তোর নামে দিন রাত খারাপ কথা বলে আমার কানে বিষ ঢালতো। আমিও বোকার মতো এনাকে বিশ্বাস করেছি। তুই আমাকে ক্ষমা করে দে। আমাকেও তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি একজনকে অপছন্দ করে তাকে তো কষ্ট দিয়েছি, আর তার সাথে সাথে সবাইকে বিপদে ফেলেছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। তারা সবাই মিলে খুশি থাকবে এই ভেবে তারা সবাই মায়াদেবীকে ক্ষমা করে দেয়। তারপর থেকে মায়াদেবী তার দুই বৌমাকে একই চোখে দেখে আর দুজনকেই সমানভাবে ভালোবাসে। দুই বন্ধু আবার সুন্দরভাবে একসঙ্গে সংসার করতে থাকে।